নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যারা গত ভিডিওতে দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে আমার সমস্ত টপিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো দেখে আসার জন্য। এবং কারো যদি মিস হয়ে যায় তাহলে আমি অনুরোধ করব আগের ভিডিওগুলো আপনারা দেখুন। সমাজের বিভিন্ন রকমের বিষয় তুলে ধরে এবং তার প্রবলেম এবং তার সলিউশন বের করার কিছু কিছু প্রস্তাবনা আমি রেখেছি। আজকের এই ভিডিওর বিষয় স্পোর্টস, ক্রীড়া। তো পশ্চিমবঙ্গের জনসাধারণ আজকে না, পুরোনো দিন থেকেই স্পোর্টসের প্রতি আগ্রহ কিন্তু সবসময়, সেটা ফুটবল বলুন, ক্রিকেট বলুন বা যে কোনো বিষয়ে আগ্রহ আছে। কিন্তু গ্রামীণ বাংলার সমাজে ব্যাপার কি হয়, উম, কোনো সোর্স না থাকার কারণে বা কোনো রকম হেল্প না থাকার কারণে অনেক ছেলেরা কি হয়, নিজেদের স্বপ্ন নিয়ে এবং স্পোর্টস পার্সন হওয়া বা ধরুন নিজেদের শারীরিক অবস্থা সুস্থ এবং সবল রাখার জন্য যে স্পোর্টসের চর্চা, সেটা ধীরে ধীরে আমরা যেটা দেখেছি রিসেন্ট 15-20-10 বছরে, সেটা অনেক গায়েব হয়ে গেছে। এবং অনেক ছোট বাচ্চা বা টিনেজারদের বাবা মায়ের অভিযোগ যেটা, যে ছেলেরা এখন ফোনে আসক্ত হয়ে গেছে, মাঠে যেতে চায় না, খেলতে চায় না। এবার ধরুন এই ভিডিওতে আমরা স্পোর্টস কালচার কীভাবে ডেভেলপ করা যায়, রিডেভেলপ করা যায়, সেটা নিয়ে আলোচনা করব। এবং কিভাবে সরকারিভাবে মদত দেওয়া যায় এবং ছেলে মেয়েদেরকে কীভাবে আবার মাঠে ফেরানোর জন্য অ্যাট্রাক্ট করা যায়, সেটা নিয়ে আলোচনা করব। এবার ধরুন স্পোর্টস ব্যাপারটা এমন না যে সবাই স্টেট বলুন, ন্যাশনাল লেভেল বলুন বা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে খেলবে, সেটা নয়। স্পোর্টসের একটা সুদূর প্রসারী প্রভাব আছে। মানে ধরুন আমি ব্যক্তিগতভাবে সত্যি ভগবানপুর স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়েছি, কিন্তু ওখানে যিনি স্পোর্টসের টিচার ছিলেন হিমাংশুবাবু, ওনাকে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট ধন্যবাদ দেওয়া হয়ে ওঠেনি। কিন্তু আজকে এই ভিডিওতে বলছি যে ধরুন উনি যেরকম ফিজিক্যাল এডুকেশন বলুন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো রাখতেন স্কুলের মধ্যে, ওটা যে কত সুদূর প্রসারী আমার জীবনে, সেটা ব্যক্তিগতভাবে আমি জানি। এবং সেই কিছু কিছু ছোটোবেলার অভ্যাস আমি এখনও পর্যন্ত রেখে এবং নিজেকে ফিট রেখে স্পোর্টসের মধ্যে ইনভলভ রেখে নিজেকে বিভিন্ন জায়গায়, মানে আমার ব্যক্তিগত জীবনে অনেক উপকার হয়েছে। মানে কোনো জিনিস কনসেন্ট্রেট করতে গেলে, কিছু করতে গেলে আমি স্পোর্টসে চলে যেতাম। ধরুন সারাদিন পড়ছি, স্টুডেন্ট লাইফে যখন ছিলাম, বোর হয়ে যাচ্ছি বা কিছু কনসেন্ট্রেট করতে পারছি না, কোনো প্রবলেম সলভ হচ্ছে না, আমি খেলতে চলে যেতাম, খেলার মধ্যে থাকতাম। কিছুক্ষণ খেলার পরে বা খেলাতে একটু দৌড়াদৌড়ি, শারীরিক অ্যাক্টিভিটি করার পরে আবার ব্রেন খুলতো। এটা হয়তো আপনারা অনেকেই জিনিসটা লক্ষ্য করেন, কিন্তু সেই কালচারটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এবং ব্যাপারটা কি হয়, আপনারা ভেবে দেখবেন ছেলেমেয়েরা যে ফোনে আসক্তি, ওরা ফোনে কি খোঁজে? ফোনে ওরা এন্টারটেনমেন্ট খুঁজে বেড়াচ্ছে, যে আমরা কোনোভাবে এন্টারটেনমেন্টটা, মানে আমাদের এন্টারটেনমেন্টের কোনো একটা বিষয় খুঁজে পেলে ওরা বসে থাকছে। এবার ধরুন স্পোর্টস হচ্ছে সব থেকে বড় এন্টারটেনমেন্ট। এখন মোবাইল ফোনে রিলস বলুন বা ফিল্ম বলুন, যা হচ্ছে সেটা নিয়ে তো আর কি আলোচনা করবো, মানে সেটা আর একটা অন্য বড় টপিক। কিন্তু ছেলেদেরকে মেয়েদেরকে যদি এন্টারটেনমেন্ট দিতেই হয়, তাহলে স্পোর্টসে নিয়ে এসে এন্টারটেন করুন এবং ওদেরকে ইনভলভ করান। তাহলে কি হয়, ফোনের আসক্তি চলে যাবে। দ্বিতীয় কথা, ছেলে মেয়েদের শারীরিক মানসিক অ্যাক্টিভিটি বা স্পোর্টসে কি হয়, যে কোনো সিচুয়েশনাল সিনারিওতে ওরা পড়ে রিয়েল লাইফে। ধরুন একটা ম্যাচ জিততে হবে, 25 বলে 40 রান দরকার, বা ধরুন 2 গোল করে ম্যাচ বের করতে হবে। তো এই ধরনের সিচুয়েশনে যখন আপনার ছেলে মেয়েরা পড়বে, তখন বাস্তব জীবনেও যখন প্রবলেমের মধ্যে পড়বে, তখন সেগুলো মানে ইমপ্লিমেন্ট করতে পারবে বা সেগুলোর একটা প্রতিরূপ হিসাবে কম্পেয়ার করে
ওরা জীবনের ঝুঁকি বা জীবনের কোনো রকম বাধা বিপত্তিতে আসলে ওটাকে রেপ্লিকেট করার চেষ্টা করে। সেটা আমি পার্সোনালি করেছি। মানে আমি যাদের কাছে পড়তে যেতাম ওই সমস্ত টিচারদের কাছে জিজ্ঞেস করবেন, হয়তো ওনারাও আলোচনা করবে এই ভিডিও দেখার পর, বা যদি আমার বিষয়ে কোনো দিন আলোচনা হয়। আমি সবসময়, আমি ক্রিকেটটাই বেশি খেলতাম। এবার সবসময় কোনো ব্যাপার আসলে আমি ক্রিকেট অ্যানালজি দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করতাম। যেমন ধরুন কোনো একটা পেপার, এবার ধরুন সেখানে 8 নম্বরের 4টে প্রশ্ন আছে আর 4 নম্বরের 8টা প্রশ্ন আছে, তাহলে 32 নম্বরের প্রশ্ন আছে, এমন কিছু কঠিন প্রশ্ন, এবং সেই 64 নাম্বারটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু ওইগুলো ধীরে ধীরে ধৈর্য ধরে কষতে হবে। ধরুন 2.5 ঘন্টা লেগে যাবে, এটা 3 ঘন্টার পরীক্ষাতে 64 নাম্বার অ্যান্সার করতেই ধরুন 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট এরকম লেগে যাবে। কিন্তু ধৈর্য ধরে করতে হবে। মাথা গরম হয়ে গেলে, বিশেষ করে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, ওই অঙ্কগুলো যদি মাথা গরম প্রথমের দিকে হয়ে যায় 1 ঘন্টার মধ্যে, তাহলে জিনিসটা বিগড়ে যায়, পুরো পরীক্ষার মানে পুরো পেপারটাই বিগড়ে যায়। তো আমি ক্রিকেট অ্যানালজি দিয়ে বোঝাতাম, মানে ক্লাসের মধ্যেই বলুন বা স্যারের সঙ্গেও যে ডিসকাস করতাম যে কীভাবে অ্যাপ্রোচ করবো, কীভাবে অ্যান্সার দেবো। যে কিছুক্ষণ ধরুন 2 ঘন্টা আমাকে টেস্ট খেলতে হবে, ধীরে ধীরে ইনিংসটা বিল্ড করতে হবে, যে আমি ধীরে ধীরে মাথা ঠান্ডা রেখে ওই প্রশ্নগুলো উত্তর দেবো। লাস্টে যেগুলো ইজি প্রশ্ন, সেগুলো ইজিলি T20 মতো খেলে বেরিয়ে যাবো, বা উল্টোটা কোনো সময়, যেগুলো মার্কস স্কোরিং, যেগুলো পয়েন্ট, সেগুলোকে আমরা ইজিলি ক্রিকেটের ক্ষেত্রেও আপনি দেখুন, যেগুলো ইজি বলার আমরা তাদেরকে মেরে রান তুলে নিই, যেগুলো কঠিন বলার তাদেরকে সম্মান দিতে হয়, ভালো বল করলে তাকে সম্মান দিতে হয়, সেটা আমরা দিই। এবং পরীক্ষার ক্ষেত্রেও বা ধরুন কোনো স্টাডির ক্ষেত্রেও এই জিনিসগুলো আমরা স্পোর্টসের অ্যানালজি দিয়ে একটা জিনিসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। এবং এখনকার ছেলেমেয়েরা যেহেতু মাঠে যায় না, কমে গেছে অনেক, তো সেই ব্যাপারগুলোতে ওরা রিয়েল লাইফে যে ফেস করে সেগুলো ওরা রেপ্লিকেট করতে পারে না। এবার ধরুন আমাদের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে মাঠে ফেরানো, এবং ওদের মানসিক, শারীরিক এবং সমাজে বিভিন্ন রকম সিচুয়েশন পড়লে কীভাবে সেটা ফেস করতে হয় সেটা স্পোর্টসের মাধ্যমে শিখবে। ধরুন গোটা গ্রাম বাংলা থেকে হয়তো 2টো ছেলে ইন্টারন্যাশনাল খেলবে, 4টে ছেলে ইন্টারন্যাশনাল খেলবে, সেটা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, যে কোনো গেমসই হোক না কেন, কিন্তু বাকি সবাই যদি ইনভলভ থাকে তাহলে সিচুয়েশনাল প্রবলেমগুলোতে ওরা ফেস করার একটা উপায় বের করতে পারবে। এবং স্পোর্টস মানসিক ডেভেলপমেন্ট এত পরিমাণে করে, সেটা যারা খেলে এসছে ছোট থেকে তারা আমরা সবাই জানি। এবং এখনকার বাবা মারা যারা ধরুন 30, 35 বা 40, 60-এর ঊর্ধ্বে চলে গেছে যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের গ্রাম বাংলাতে ফুটবলের কালচারটা কী ছিল। এবার ধরুন প্রতিটা যে ওয়ার্ল্ড ইভেন্ট হয়, সেটা অলিম্পিক বলুন বা ফুটবল ওয়ার্ল্ড কাপ বলুন বা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা যে কোনো ওয়ার্ল্ড ইভেন্ট যেগুলো হয়, সেখানে একটা স্ট্যাটিস্টিক্স বেরোয় যে এই বছর এত লোক টিভিতে খেলা দেখেছে, এবছর এত লোক পেপারে এই খবর পড়েছে, সোশ্যাল মিডিয়াতে এতগুলো লোক আলোচনা করেছে। কিন্তু প্রতি বছরে একটা স্ট্যাটিস্টিক্স আছে, কিন্তু যে বছর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলবে সে বছর সমস্ত ওয়ার্ল্ড স্পোর্টস ইভেন্টের রেকর্ড ভেঙে যাবে। টিভিতে দেখা বলুন, সোশ্যাল মিডিয়াতে আলোচনা বলুন, নিউজ পেপারে সেই খবর নিয়ে পড়াশুনো বলুন, সব রেকর্ড ভেঙে যাবে যেদিন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলবে। এবার ধরুন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে গেলে বাংলার ফুটবল যদি উন্নতি না হয় তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তাহলে বাংলার ফুটবল যে অবনতি হয়েছে, যে ডিটোরিয়েশন হয়েছে, সেটারকে ফিরিয়ে আনা। এবং বর্তমান সরকার তো স্পোর্টস নিয়ে, আমাদের রাজ্যে এখন স্পোর্টস মিনিস্টারকে কেউ জানেই না হয়তো। স্পোর্টস মিনিস্টার ছাড়ুন, আমার এলাকাতে যে হাই স্কুল আছে সেই স্কুলের স্পোর্টস টিচারকে সেটাই আমরা জানি না। খোঁজ নিয়ে দেখুন, যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে মনে করার চেষ্টা করুন যে আপনার স্কুলের স্পোর্টস টিচারকে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ লোক, তারা পড়াশুনো না করলেও বাড়ির কেউ একজন স্কুলে যায়, বা পাড়ার ছেলেরা স্কুলে যায়, আমরা খোঁজ রাখতাম যে ইনি স্পোর্টস টিচার। প্রতিটা স্কুলের স্পোর্টস টিচারদের একটা সম্মান ছিল, একটা জায়গা ছিল, এবং তারা যে ডেভেলপ করতো ছেলেদেরকে, তার একটা জায়গা ছিল। এখন আমরা স্পোর্টস টিচার রিক্রুটমেন্টই হয়তো বন্ধ হয়ে গেছে। কিন্তু স্পোর্টস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন। শুধুমাত্র বই পড়িয়ে বইয়ে মোটা মোটা বই ছাপিয়ে
সম্ভব না। স্পোর্টসিং ইভেন্টটা যদি কন্টিনিউ চালিয়ে রাখেন তাহলে কিন্তু আগের টাইমে স্টুডেন্টরা এত ভালো পড়তো কেন, কারণ 2 ঘন্টা 4 ঘন্টা খেলে আসলে মাথা খুলতো, ওরা আবার এসে পড়াশুনো করতো। যারা অভিজ্ঞ, যারা 30 বছর পার 25 বছর পার হয়ে গেছে যে ছেলে মেয়েরা, তারা খুব ভালো করেই বুঝতে পারবে যে আগের পরিস্থিতি কী ছিল। তাহলে স্পোর্টস ইনক্লুড করতেই হবে আমাদেরকে এডুকেশন ক্যারিকুলামের মধ্যেই বলুন, বা সমাজের পাড়ায় পাড়া থেকে স্পোর্টসটা গায়েব হয়ে গেছে, ফোন নিয়ে বসে থাকি দুবেলা আমরা বাচ্চারা, সেই জিনিসগুলোকে বিলুপ্ত করে স্পোর্টসে ফিরিয়ে আনতে হবে। এবার ধরুন স্পোর্টস আনার জন্য ইনফ্রাস্ট্রাকচার, ধরুন গ্রাউন্ড বেটার করা। এবার আগে কি হতো, প্রাইমারি স্কুলে একটা করে বাক্স আসতো, সেই বাক্সে 2টো ফুটবল, 4টে ক্রিকেট বল, টেনিস বল, তারপর ধরুন পাজল সলভ করার জন্যে একটা আসতো বক্স টাইপের, 3-4 রকমের আসতো পাজল সলভ। তো ওই জিনিসগুলো আসতে তাহলে মানে ছেলে মেয়েদেরকে স্পোর্টিং অ্যাক্টিভিটিতে রাখার জন্য সরকার থেকে একটা কন্টিনিউ মদত, আমি জানি না এখন আসে কি না, কিন্তু স্পোর্টস টিচার যে নেই প্রতিটা স্কুলে এটা আমি শিওর, এবং আপনারা ভালো জানেন আমার থেকে। কিন্তু স্পোর্টস টিচার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ টিচিং ক্যারিকুলাম। সো স্পোর্টস টিচার নিয়োগ করা বলুন, এবং বাচ্চাদেরকে কীভাবে স্পোর্টস এতে নিয়ে আসে। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আপনারা হয়তো পেপারে যারা খোঁজ রাখেন বা আপনি সোশ্যাল মিডিয়াতেও খোঁজ রাখুন, যে ইংল্যান্ডে যে সামার হয় ওখানে ক্রিকেট খেলা শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেট খেলাটা চলে। এমন এমন ক্লাব আছে, আমি তো ইয়র্কশায়ারের টপ মোস্ট ক্লাবে খেলে আম্পায়ারিং করে আমার সুন্দর জীবন কাটছিল, আমি সব যেটা দেখে আসলাম, সে ওখানে বাবা মায়েরা এমনকি এমনও আছে 3টে জেনারেশন ক্রিকেট খেলছে একই সঙ্গে একই টিমে। তো ওরা তো আর বাবা বা দাদু তারা তো আর ইন্টারন্যাশনাল খেলার জন্য খেলছে না, কিন্তু ওই ছেলেটাকে আকৃষ্ট করার জন্য প্যাড পরে, গ্লাভস পরে, হেলমেট পরে সবাই মিলে একই টিমে খেলছে, এবং ওরা ওই 5-6 মাস ক্রিকেট কন্টিনিউ খেলবে সবাই মিলে, শুধু স্পোর্টিং কালচারটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য। তাতে কি হয়, মানসিক ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্টটা কন্টিনিউ হতে থাকে। এবার ধরুন আমরা যদি সেই কালচারটা ছিল সেটাকে বিলুপ্ত করে সেই কালচারটা ফিরিয়ে আনি, হ্যাঁ, ধরুন ক্রিকেটই হোক ফুটবলই হোক, যদি আমরা মাঠে যেতে শুরু করি তাহলে আমাদের ছেলেমেয়েরাও এন্টারটেনমেন্টের জায়গাটা পাবে, ফোন থেকে দূরে থাকবে, যেটা একটা বড় ভাইরাস। হ্যাঁ, কোভিড ভাইরাস নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, কিন্তু ফোন ভাইরাস নিয়ে কেউ এখন আলোচনা করেনি। তো সেই ভাইরাস থেকে দূরে যেতে গেলে স্পোর্টিং ইভেন্টে যেতে হবে, এবং স্পোর্টস যখন একটা ভালো খেলা হলে বা ভালো খেলোয়াড় আসলে আশেপাশে যখনই আমরা শুনি একটা ভালো টুর্নামেন্ট হচ্ছে, আমরা সবাই ছুটে যাই খেলা দেখতে। কিন্তু খেলা দেখে কতদিন কাটবে, আর বাঙালিরা খেলবে না কেন? আমি তো গেছিলাম মানে কি বলবো, ইয়র্কশায়ার কাউন্টির একটা টপ লিগেই আমি খেলছিলাম, সেখানে দেখলাম সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এমনকি ওয়েস্ট ইন্ডিজেরও অনেক প্লেয়ার এসে খেলছে লিগ যেমন ধরুন এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বা ধরুন ভবানীপুর, কালীঘাট যে ক্লাব আছে, এরা যে লিগগুলো খেলে, এরকম লিগ দানায় দানায় হয়ে আছে। এবার ধরুন সেই কলকাতায় একটা লিগ হয়, আমাদেরকে যেতে হয়। এবার ধরুন 5টা টিম বানিয়ে আমি যদি শ্যামপুরে একটা লিগ চালু করি, এবার ধরুন শ্যামপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন আমরা যদি শ্যামপুরের জনতা থেকেই যদি আমরা তৈরি করি শ্যামপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন, এতগুলো যে ক্লাব আছে সবাই মিলে বসলাম, যে ধরুন এই সিজনে ফুটবলটা খেলি, নেক্সট সিজনে আমরা ক্রিকেটটা খেলি 2-3 মাস 4 মাস, পাশাপাশি আমরা যদি ব্যাডমিন্টন বা ভলিবলেরও অনেক ছেলে এখানে খেলে, ভলিবল খেলি, বা ধরুন বাস্কেটবল কোর্ট বানাই, বা আরও স্পোর্টস ইনডোর স্পোর্টসগুলো আমরা যদি এনকারেজ করি, এবং স্পোর্টস অ্যাসোসিয়েশন বানিয়ে আমরা যদি কন্টিনিউভাবে মনিটরিং করতে থাকি, তাহলে আমার এলাকার যে ছেলে মেয়েরা আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে, যারা লুকিয়ে থাকে বা যারা চান্স পাবো না বা কোথায় কি সুযোগ পাবো সেইগুলো করতে পারার কারণে যে বিলুপ্ত হয়ে যায়, তারা একটা সুযোগ পায়, মানসিক শারীরিক বিকাশের একটা সুযোগ তারা পায়। এবং যদি শ্যামপুর থেকে আমরা এটা ইনিশিয়েটিভ নিয়ে সবাই মিলে করি, আমি ভিডিও ডেসক্রিপশানে আমার ইমেল আইডি সব দিয়ে দেবো, কোনো ক্লাব যদি ইন্টারেস্টেড হয়, আমি 5টা ক্লাব পেলেই একটা মিটিং করতে পারি বসে, যে কীভাবে কী করা যায়, এবং সত্যি ট্যালেন্টেড ছেলে হলে তাকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পাঠানো যায়, ট্রেনিং দেওয়া যায়। আমি নিজে জানি অনেক বাঙালি আছে যারা বিশেষ করে বিদেশে থাকে,
ম্যানচেস্টার, লিভারপুল বা যে কোনো চেলসি খেলা দেখতে গেলে তারা মোহনবাগান, ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ নিয়ে, ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে চিয়ার করতে যায় ওই ক্লাবগুলোকে, শুধু আমাদের ছেলে নেই বলে। এবং আমি অনেককেই জানি যারা জুনিয়র টিম নিয়ে, কলকাতা থেকে বলুন বা অন্য কোনো একাডেমি থেকে জুনিয়র টিম নিয়ে ওরা ফুটবল খেলাতে স্পেন বা ইংল্যান্ড বা এইসব জায়গাতে ট্রেনিং করাতে নিয়ে যায়। এবং অনেক বাঙালি আছে যারা ম্যানচেস্টার বা অন্যান্য ইংল্যান্ডের ক্লাবের সঙ্গে যুক্ত, কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েটেড। মানে যদি আমি 10টা ছেলে দিতে পারি, ওরা হাসি মুখে ওদের খরচায় রেখে ওই ছেলেগুলোকে খেলার সুযোগ করে দেবে। আমরা তো বাঙালিরা আলোচনা করি যারা আমরা ইংল্যান্ডে থাকি, যে ছেলে উঠে আসে না, আমরা সুযোগ দিতে চাই। কিন্তু ধরুন আমরা যদি একটা সিস্টেম তৈরি করতে পারি, এখান থেকে 5টা ছেলে যদি উঠে আসে বিভিন্ন খেলা, যে যেটাতে ইন্টারেস্টেড, তাহলে তাদেরকে সুযোগ দিয়ে বিদেশের কালচারের সঙ্গে অ্যাডাপ্ট করিয়ে, ধরুন ছোটোবেলা থেকেই যদি আন্ডার 15, আন্ডার 18, এই আন্ডার 12 এরকম অবস্থা থেকেই যদি ছেলেদেরকে এনকারেজ করা যায় এবং তাদেরকে সেই পরিবেশে ফেলানো যায়, তাহলে তারা প্রথম থেকেই ডেভেলপমেন্ট করতে পারবে। এবার ধরুন যেটা আমি আগেও বললাম, যে বাঙালি যদি ফুটবল না খেলে তাহলে ইন্ডিয়া ওয়ার্ল্ড ফুটবলে স্থান করতে পারবে, ভাবাই যায় না যে বাঙালি ছাড়া আপনি ওয়ার্ল্ড ফুটবলে নাম করে আসবেন। তাহলে বাংলারই দায়িত্ব ফুটবলটাকে নিয়ে যাওয়া। তাহলে ফুটবল কালচার আমরা শ্যামপুর থানা বলুন, গ্রাম বাংলার বিভিন্ন এলাকাতে ফিরিয়ে আনি এবং সেটা কন্টিনিউ প্রসেসে রাখি। এবার যদি কেউ ইন্টারেস্টেড থাকে, আমি নিজে পার্সোনালি কথা দিচ্ছি, দায়িত্ব নিয়ে যোগাযোগ করিয়ে, সেটা কলকাতাতেই হোক বা অন্য রাজ্যে হোক বা বিদেশেও যদি সেই কোয়ালিটির খেলোয়াড় হয়, বিদেশে পাঠিয়েই তাকে কোনো একটা ক্লাবের সঙ্গে যুক্ত করে তার ডেভেলপমেন্ট তৈরি করার চেষ্টা আমরা করব। এবং এটা করলে একটা পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। আর শ্যামপুর থানা থেকে যদি একটা প্লেয়ার উঠে আসে যে মোহনবাগানেও খেলবে বা ইস্টবেঙ্গলেও খেলবে ধরুন, বা যদি কোনো একটা ক্রিকেটার যদি বাংলার হয়েও কোনো দিন চান্স পায়, আমার শ্যামপুর বিধানসভা এলাকার বা যদি উলুবেড়িয়া বাগনান এলাকার মানচিত্রটাই পাল্টে যাবে। লোকের মধ্যে একটা অন্য ধরনের আগ্রহ জাগবে ছেলে মেয়েদের মধ্যে, যে আমিও এটা হতে চাই। সেই জিনিসগুলো আমরা যদি শিক্ষিত সমাজ এবং যাদের কাছে ইনফরমেশন আছে তারা যদি সেই সুযোগটা না করে দিই, তাহলে সুযোগ ওদের ওদের যাওয়ার রাস্তা থাকে না। অনেকে খুঁজে বেড়ায় যে কী করবো, কার কাছে যাব, কীভাবে অ্যাপ্রোচ করবো, পারে না ওটা। দেখুন আমি সত্যি, আমাকে যারা চেনেন, যারা আশেপাশে আমাকে জানেন, তাদের কাছে খোঁজ নেবেন, আমি যে জায়গায় আছি 7, 10, 12 বছরের মধ্যে আমি আইসিসি প্যানেলে আম্পায়ারিং করতে চলে যাব। কিন্তু আমি যে জিনিসগুলো দেখে আসলাম, দেখে এসে যেটা ভাবলাম যে আমার গ্রাম বাংলাতেও অনেক ট্যালেন্টেড ছেলে আছে। তাহলে এই রকমের ফ্যাসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার আমরা যদি ধীরে ধীরে ডেভেলপ করি বা নিজেরাই দায়িত্ব নিয়ে যদি এগিয়ে যাই, তাহলে সরকারি যদি নজর পড়ে কোনো দিন, তাহলে এই স্পোর্টস ডেভেলপমেন্ট ব্যাপারটা আমরা আবার তৈরি করতে পারবো। আমি তো 60-50 ঊর্ধ্বে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে তাদের কাছে তো বসি আলোচনা করি যে ফুটবলের ক্রেজ কি ছিল, অভাবনীয়। সেই জিনিসটা গায়েব হয়ে গেছে এবং এখনও ওই 50, 60, 40-এর ঊর্ধ্বের লোকজন টিভি চালিয়ে এখনও মোহনবাগান, ইস্টবেঙ্গল বলুন বা মোহনবাগান অন্য ক্লাবের খেলা যেগুলো দেখে। তো ওরা এখনও স্পোর্টসের, কিন্তু ইয়াং জেনারেশান তারা মোহনবাগান কোথায় আছে জানেই না। অনেকে জানেই না যে মোহনবাগান টিমটা কি, তার ঐতিহ্য কী, তার কি ইতিহাস কী, ইস্টবেঙ্গলের ঐতিহ্য কী, এরা জানেই না। এবার ধরুন সেই কালচার যদি আমরা ডেভেলপ করি এবং ফিরিয়ে আনি, তাহলে সেই তার প্রতি টান এবং আমরা সত্যি সাপ্লাই লাইনটা আবার বেঙ্গল থেকে তৈরি করতে পারি। যারা ইতিহাস জানে, ময়দানের ইতিহাস বলুন বা বাংলার ফুটবলের ইতিহাস জানে, এবং এখানেও তো মানস ভট্টাচার্য বা আরও বড় প্লেয়ার বাংলার যারা ছিল তারা খেলে গেছে। তো সেই ইতিহাস যদি আমরা বাংলা থেকে সাপ্লাই যদি না দিতে পারি ছেলেদেরকে, তাহলে কিন্তু বাংলা ফুটবলও উন্নতি হবে না, ভারতীয় ফুটবলও আর স্বপ্নই থেকে যাবে। আমরা ওয়ার্ল্ড কাপ আসলেই কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি, কেউ ইংল্যান্ডকে সাপোর্ট করে কেটে যেতে হবে। কিন্তু সেই যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা যে আমার দলও খেলবে, ইন্ডিয়ার ফ্ল্যাগটাও উড়বে সেখানে, সেটা স্বপ্ন পূরণ করতে গেলে গ্রাম বাংলা থেকে ছেলে মেয়েদেরকে উঠে এসে সেই ফোর্সটা
আমাদেরকে বাড়াতে হবে। আর আর বিকেল হলে ফুটবল নিয়ে নেমে যান না, আধ ঘন্টার খেলাই খেলুন না। একটা ফুটবল খেলতে 90 মিনিট টাইম লাগে, 2 ঘন্টা টাইম দিতে পারবেন না? ফোন নিয়ে সারাদিন আমরা কাটাই। আমি তো নিজে ব্যাট নিয়ে সব কিছু প্যাড নিয়ে রেডি হয়ে আছি। আমি ছেলে পাই না যে কাউকে 5টা ছেলেকে নিয়ে আমি গিয়ে প্র্যাকটিস করব। এপ্রিল মাস থেকে ইংল্যান্ডের সামার চলে আসবে, এপ্রিল থেকে সেপ্টেম্বর চলে আসবে। আমি সমস্ত ব্যাগ প্যাক আপনার হয়তো পিছনেই দেখলেন, সব রেডি আছে, আমার সেখানেও আছে একটা সেট। তো আমি গিয়ে আবার নিজের মতো করে খেলতে আরম্ভ করব, সেখানে আম্পায়ারিং করব, সব কিছু করবো। আমি ক্রিকেটে ইনভলভ হয়ে যাব। কিন্তু সেই সুযোগটা শুধু আমি, আমার ব্যাপারটা কি, আমাকে যারা জানেন, মানে আমি নিজেরটা গুছিয়ে নিলেই হয়ে যাবে সেই জিনিস কোনোদিন করিনি। আমি চেষ্টা করি যে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও হেল্প করি। এবং আমি দেখে আসার পর দেখছি তো যে ছেলেগুলোকে যদি পাঠানো যায়, এবং অনেক বাঙালি আছে যারা চায় যে সাপ্লাই, ফুটবলার হোক যা অন্য স্পোর্টসই হোক, সাপ্লাই লাইনটা যদি দিতে পারি, আমরা নিজেরা গিয়ে ইনভলভ করিয়ে ওদেরকে একটা সুযোগ করিয়ে দিতে পারবো। বা একটা সরকার থেকেও কিছু ইনিশিয়েটিভ নেওয়ার বিশেষ প্রয়োজন। যেমন ধরুন, ফুটবলটা গায়েব হয়ে যাওয়ার একটা বড় কারণ সেটা হচ্ছে স্কুল স্পোর্টস একটা বিশাল কালচার ছিল। আমাদের ভগবানপুর মাঠে বলুন, শ্যামপুর মাঠে বলুন, যখন স্কুলের স্পোর্টস হতো, গ্রামের আশেপাশের লোকজন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, দুপুরে হয়তো বাড়িতে গিয়ে ঝগড়া হবে যে ভাত খাওয়ার টাইম পেরিয়ে গেছে, তুমি কোথায় কী করছিলে, খাওয়া দাওয়া ছেড়ে গিয়ে আসন পেতে, চেয়ার পেতে বসে খেলা দেখতো, যে গ্রামের ছেলেরা খেলছে, কাবাডি খেলছে, ফুটবল খেলছে। সেই কালচারটা পুরো টোটাল ব্রেকডাউন হয়ে গেছে। এখনও চাই, গ্রামের ছেলেমেয়েরা এখনও চাই হাতে পায়ে ফুটবল পড়লে, হাতে ক্রিকেটের ব্যাট পড়লে তারা বেরিয়ে যেতে। কিন্তু সেই সুযোগটা আমরা স্কুল থেকে মানে সরকারি ব্যাপার থেকে বন্ধ করে, মানে কি বলবো, এডুকেশন ক্যারিকুলাম থেকে পুরো টোটাল গায়েব করে দিয়ে, স্কুল স্পোর্টস বন্ধ করে দিয়ে ছেলেদের মধ্যে এক ধরনের ভাইরাস টাইপের ঢুকিয়ে দিয়েছি আমরা। এবার ধরুন, এই যে এডুকেশন সিস্টেম নিয়েও আগেও ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে কিছু জিনিস মিস হয়ে গেছে। যেমন ধরো একটা আমি কেন্দ্র সরকারের একটা প্রকল্প, সেটা আমি নামটা ভুল বলেছিলাম, সেই প্রকল্পটার নাম ছিল টপস, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম। তো সেরকম আমরা যদি বাংলা থেকেও স্কিম বের করি, টার্গেট ওয়ার্ল্ড কাপ ফুটবল স্কিম যদি বের করি, তাহলে আমাদের যদি টার্গেট থাকে 10-15 বছরের মধ্যে আমরা অনেক ডেভেলপ করতে পারবো। এবং তার জন্য একটা কালচারাল ব্যাপার আছে। পুরো সোসাইটিতে একটা ফুটবল কালচার তৈরি করুন, একটা স্পোর্টস কালচার তৈরি করুন, এখান থেকে ছেলে অবশ্যই যাবে। হতেই পারে না যে ছেলেদের মধ্যে ট্যালেন্ট নেই, এটা পারবে না, এটা করতে পারেন, এনকারেজ করুন। নতুন স্পোর্টস পার্ক বানান। অনেকেই দেখেছেন হয়তো যে মানে তারের বাউন্ডারি করে কার্পেট, গ্রাস, মানে সিনথেটিক গ্রাসের কার্পেট বানিয়ে, মানে ফুটবল গ্রাউন্ড বলুন, ক্রিকেট বলুন, অনেকে অনেক জায়গাতে পার্ক বানিয়েছে। এবার ধরুন শ্যামপুর বিধানসভার কথাই যদি বলি, এরকম একটা পার্ক শ্যামপুরে বানান, কাদিয়াড়াতে একটা বানান, একটা পার্ক শিবগঞ্জে বানান, একটা পার্ক বেলপুকুরে বানান, দেওড়াতে একটা পার্ক বানান, একটা গড়চুমুকে বানান। আমি অনেকগুলো বলে দিলাম, প্রথমে 2-3টা দিয়ে বানান। ওটা আপনি ছেলেদেরকে ভাড়াতেই দিন, বা ফ্ল্যাট লাইট লাগিয়ে সব কিছু করে যদি করি, টোটাল একদম খাঁচার মতো সিস্টেমটা থাকে, পুরো চারিদিকে জাল দিয়ে ঘেরা, লাইট জ্বালিয়ে। এই মানে নতুনত্ব না নিয়ে আসলে ওই ধুলো মাখা বা কাদা মাখা মাঠে এখন ছেলেরা আসতে চায় না। এটা সত্যি কথা, বাস্তব কথা। অনেকেও আমি শুনেছি, আমার বাবাও অনেক খেলা করার চেষ্টা করেছিলেন, যে ফুটবল মানে ক্লাব থেকেই একটা ফুটবল টুর্নামেন্ট বা এসবের আয়োজন করেছিল, কিন্তু কেউ আসেনি। তো সেটা অ্যাট্রাক্ট করানো যেতে পারে, আমি পার্সোনালি যেতে পারি, যে ফুটবল টুর্নামেন্ট করানো বা আরও ছেলেদেরকে গ্রাউন্ডে নিয়ে আসা, এই জিনিসগুলো করানো সম্ভব। এবং এটা আমরা সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে নামি, তাহলে বাবা মায়ের যে প্রবলেম, সমস্ত যে ছেলেদেরকে নিয়ে কি করব, বা অনেক বাবা মাও ইচ্ছুক, ছেলেরাও ইচ্ছুক যে আমি স্পোর্টস পার্সন হতে চাই, স্পোর্টস নিয়ে আমি থাকতে চাই, কিন্তু তারা পর্যাপ্ত সুযোগ না পাওয়ার কারণে নিজেরা হারিয়ে যায়। সেটা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, যে কোনো স্পোর্টসই হোক, এনকারেজমেন্টটা আমরা সবাই মিলে দিই। সবাইকে স্কুল কলেজ ফুটবল টুর্নামেন্ট চালু করি, ক্রিকেট টুর্নামেন্ট চালু করি। এবার ধরুন টেনিসের চলটা অনেক আছে, আমি গ্রামে এসে দেখছি অনেক টেনিস টুর্নামেন্ট হয়, টেনিস ক্রিকেট টুর্নামেন্ট হয়। এবার ধরুন রোহিত শর্মাও টেনিস ক্রিকেট খেলে খেলেই এসছে, এরকম বহু প্লেয়ার, ধোনি টেনিস ক্রিকেট খেলে খেলে
এই মেদিনীপুর থেকে খেলে খেলে ঝাড়খণ্ডের হয়ে খেলে বেরিয়ে গেছে। এবার ধরুন এগুলো তো বড় এক্সাম্পল, কিন্তু এই ছেলেগুলোকে যদি আমি ক্রিকেটের দিকে নিয়ে যাই পরে নেক্সট পরবর্তী স্টেপে কিছু ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, হ্যাঁ ধরুন 5টা ক্লাব আমি তৈরি করলাম, ক্রিকেটের একটা টুর্নামেন্ট তৈরি করলাম, 5 বছর পরে ওটা 10টা ক্লাবের একটা টুর্নামেন্ট হবে। যদি গ্রাউন্ড কিছু তৈরি করতে পারি নিজেদের মেহনত দিয়ে, তো এখান থেকে যদি আমি তো বলেছি একটা প্লেয়ার যদি উঠে শ্যামপুর থেকে, শ্যামপুরের ভোল পাল্টে যাবে। এবং সেটার জন্য কন্টিনিউয়াস এনকারেজমেন্ট দিতে থাকতে হবে আমাদেরকে। এবং বাংলার ফুটবল, যেটা বললাম, বাংলার ফুটবল অবশ্যই ফিরিয়ে আনার প্রয়োজন। এবং আমি তো দেখি এখনও ওয়েট করে বসে আছে বাংলার কোনো একটা ফুটবলার আসবে, আমরা চিয়ার করব। দেশ বিদেশ সব জায়গায় বাঙালিরা বসে আছে। আমি তো বলছি এখনো পর্যন্ত মানে লন্ডনে বসে থাকা বাঙালিরা খবর নেই ইস্টবেঙ্গল মোহনবাগানের টেবিলে, মানে লিগ টেবিলে কোন স্থানে আছে, ম্যাচ হলেও দেখে। আপনি ভাবুন, মানে তারা চেষ্টা করছে ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগের মতো লিগের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে তো আমাদের কলকাতা লিগ বা মানে আইএসএল যে লিগ এখন হচ্ছে সেইগুলো তো কম্পেয়ার করার দেখাই যায় না। কিন্তু লিগের কোয়ালিটি, কিন্তু দেশের প্রেম, ওই যে বললাম দেশের প্রেম যে আমাদের মৃত্যুর সঙ্গেই যাবে, মৃত্যুর পরেও হয়তো দেশপ্রেম নিয়েই আমরা মরে যাই। কিন্তু আমাদের দেশ খেলবে ওয়ার্ল্ড স্পোর্টসে, এবং স্টেডিয়ামে ধরুন লিমিটেড সিট আছে, 60,000, 50,000, 1 লাখ, যার যেরকম স্টেডিয়ামের ক্ষমতা। কিন্তু স্টেডিয়ামের বাইরের ভিড়, গ্রাম বাংলাতে ভিড় ফুটবল খেলার জন্য। যেদিন ভারত ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলবে সেদিন ওয়ার্ল্ড দেখবে যে স্পোর্টসের প্রতি মানুষের ক্রেজ কাকে বলে। আমরা দেখেছি ব্রাজিল আর্জেন্টিনা যখন কাপ জিতে তাদের রাস্তাতে ভিড়। আমরা একটা ছোট্ট একটা 10টা দেশ ক্রিকেট খেলে, তার একটা T20 কাপ জিতে এসে কি মাতামাতি করেছে। তাহলে ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতলে পাগল হয়ে যাবে মানুষ। এবার মানুষকে সেই অনুভূতি দেওয়া, আমাদের জীবনকালেই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার যে স্বপ্ন, সেটা পূরণ করতে গেলে গ্রামের ইয়ং ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে তাদেরকে যথেষ্ট ইকুইপমেন্ট দিয়ে, তাদেরকে যথেষ্টভাবে সুযোগ সুবিধা দিয়ে, এবং আমাদের গ্রামের ফুটবল কালচার বলুন বা পুরোনো দিনের যে কোচ বা যারা আছে তারাও ওয়েট করে বসে আছে যে কখন কেউ একজন আসবে। সরকারি মদত থেকে যদি তাদেরকে আহ্বান করা হয় যে আপনারা বানান, ঢেলে সাজান ফুটবলটাকে, তারা করবে। কিন্তু সরকার, ওই যে বললাম এখন তো তন্ত্র অন্যরকম চলছে, টোটাল স্পোর্টস কালচারটাই গায়েব করে দিয়েছে। স্কুলে যে একটা স্পোর্টস টিচারের বিশেষ প্রয়োজন, নোবডি কেয়ার। তারা ভাবছে আমি টাকা পয়সা ঐশ্বর্য বানিয়ে নিলেই সব হয়ে যাবে। এটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার যে অঙ্গ, এই সমস্ত বিষয়গুলো কেউ কোনোদিন ভেবে দেখেনি। তো এই জিনিসগুলো ফিরিয়ে আনা, ইনফ্রাস্ট্রাকচার আরও বানানো, লিগ বানান। ধরুন প্রতিটা বিধানসভাতে একটা করে ফুটবল লিগ বানান, সেখান থেকে আপনি 2, 4, 5টা করে ছেলেও যদি সাপ্লাই দিতে থাকেন, পার ইয়ারে কত ছেলের সাপ্লাই থাকবে। এবার যখনই আপনি সাপ্লাই বাড়াবেন, কোয়ালিটি বাড়বে। 2-4 জন ছেলে খেললে তাহলে সে বুঝতে পারছে না যে বেশি ছেলের সঙ্গে খেলে তার কম্পিটিশনটা কতটুকু। এবার যখনই আপনি ভালো টপ কোয়ালিটির বাংলারই টপ ছেলেগুলোকে নিয়ে গিয়ে যখন অন্যের সঙ্গে কম্পিটিশনে ফেলে দিচ্ছেন, তো পারছে না আর। আপনি বলুন না, সন্তোষ ট্রফিতে বাংলা বলে বলে জিততো, আজকে সিচুয়েশন কোথায়? বাংলার 6টা 7টা 8টা প্লেয়ার ছাড়া ইন্ডিয়া টিম হতো না। এখন বাংলার প্লেয়ার খুঁজতে হয় যে কোথায় বাংলার প্লেয়ার আছে। এবং বাংলার ফুটবলারদের সংখ্যা এবং ফুটবলের কোয়ালিটি কমে যাওয়ার কারণেই ইন্ডিয়া ফুটবলের কোয়ালিটি এখনও সেই যেখানে ছিল সেখানেই আছে। ওই 198, 105 ওই র্যাঙ্কিংয়েই আমরা পড়ে আছি। আমরা যদি 40-50 এর মধ্যে র্যাঙ্কিংয়ে যদি না নিয়ে আসতে পারি নিজেদেরকে, তাহলে ওয়ার্ল্ড কাপ ফুটবল কোনোদিন খেলতে পারবো না। এবার ধরুন আফ্রিকা বা সাউথ আমেরিকাতে হয়তো একটু ইজি হয় ওদের কোয়ালিফাই, আমাদের এশিয়াতে একটু বেশি কষ্টকর হয়ে যায়। এবার এখন হয়ে গেছে আরও একটা ব্যাপার, যেটা অনেকেই হয়তো জানেন, ফুটবল সম্বন্ধে খোঁজ রাখেন, 48টা টিমের ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। মানে এখন বিশাল সুযোগ। এখন আগে 32টা টিমের ওয়ার্ল্ড কাপ ছিল, তাহলে 48টা টিমের মধ্যে যদি একটা টিম না হতে পারি আমরা, তাহলে এত ইকোনমিক সিচুয়েশন বাড়িয়ে এত সব কিছু করে সেই যেখানে ছিলাম সেখানে থেকে এলাম। একটা 150 কোটির দেশের লোক একটা ফুটবল টিম বানাতে পারবে না, 15 জনের 25 জনের টিম বানাতে পারবে না, এটা ভাবা যায়? এবার 48টা টিমের ফুটবল ওয়ার্ল্ড কাপে যদি না খেলতে পারি, তাহলে আর কবে খেলবো? এবার ধরুন আজকে তো 2024, 2034 সালে সৌদি আরবের ওয়ার্ল্ড কাপ আছে। এবার ধরুন টার্গেট করি আমরা
তো 2026-এ কোয়ালিফিকেশানটা চলে গেছে, 2030-এও হয়তো হবে না এখন থেকে যদি শুরু করি। যদি হয় সে তো খুবই ভালো কথা, আমরা সবাই চেয়ার করব। টার্গেট করি 2034-এর মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপ ফুটবলে ঢুকবো। 48টা টিম চান্স পাবে। হয়তো কঠিন, আমি যেটা বললাম এশিয়াতে কোয়ালিফাইং করাটা কঠিন, এবং তার মধ্যে অস্ট্রেলিয়া ঢুকে গেছে। মানে আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, যে কোনো জায়গায় কিছু জিততে গেলে অস্ট্রেলিয়া এসে দাঁড়িয়ে পড়ে। ক্রিকেট বলুন আর অন্য যে কোনো স্পোর্টস, অস্ট্রেলিয়া এসে দাঁড়িয়ে গেল হঠাৎ। কিছু করার নেই, তারাও থাকবে। আপনি একটা টুর্নামেন্টে যেতে গেলে টিমকে তো হারাতেই হবে, সেই কোয়ালিটি আপনাকে বের করেই আনতে হবে। শুধু তো পৌঁছে যাওয়া তো একটা ব্যাপার নয়, নেক্সট স্টেপ জিতার চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু কোয়ালিফাই করতে গেলেও যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেগুলোর কারণ হচ্ছে সাপ্লাই লাইন। গ্রাম থেকে সাপ্লাই লাইনটা খুবই কম। হিউজ লেভেলের আপনি স্পোর্টিং ইভেন্ট করান, হিউজ লেভেলের আপনি লিগ করান, সাপ্লাই লাইন বাড়বে। ছেলেদের একটা মানসিক বিকাশের ব্যাপারটাও যদি আমরা দেখি, এনকারেজ করি পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে, যদি এনকারেজমেন্ট দিতে থাকি, এবং যারা পুরোনো দিনের খেলার সঙ্গে জুড়ে থাকতে যারা শুভাকাঙ্ক্ষী, তারা যদি সবাই মিলে এনকারেজ করি, তাহলে স্পোর্টসটাকে আমরা আবার রিডেভেলপমেন্ট করতে পারি। এবং সরকারিভাবে সত্যি কথাই মদত দেওয়ার বিশেষ প্রয়োজন। স্কুল ক্রিকেট, স্কুল ফুটবল এগুলো চালু না করলে ফিরিয়ে আনা মুশকিল আছে। স্কুল থেকে বেরিয়ে এসে ওই ছেলেটা ক্লাবের হয়ে খেলবে, কিন্তু আমরা টোটাল স্কুলেই তার ইচ্ছাটাকে মেরে দিয়েছি। আমি যে একটা ছেলেকে স্পোর্টসে ভর্তি করবো, সে স্কুল থেকে বেরিয়ে ক্লাস 10-12 পেরিয়ে চলে এসে সে ফুটবলে লাথি মারতে জানে না ভালো করে, তাহলে তাকে আমি কোথায় জোর করে ঠেলব? তাহলে বাচ্চা ছোটো অবস্থা থেকেই স্পোর্টিং ব্যাপারটাকে বেশি, স্পোর্টসের ব্যাপারে বেশি করে নজর দিতে হবে। স্কুল থেকে সরকারিভাবে ফেসিলিটি বাড়িয়ে বিভিন্ন জায়গায় স্টেডিয়াম বা মিনি স্টেডিয়াম বানিয়ে বা স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে, প্রতিটা বিধানসভা বলুন, লোকসভাতে বলুন, স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে, তাহলে আমরা ইনফ্রাস্ট্রাকচার ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এরা তো শুধু টাকা মারতে এসেছে, টাকা মেরে নিজের পকেট গরম করে বেরিয়ে গেছে, কিন্তু ওই টাকা থেকেই স্পোর্টস কমপ্লেক্স বানানো সম্ভব। আপনারা ভেবে দেখুন, যে দেশগুলো আমাদের দেশ লুটে নিয়ে গেছে তারা উন্নতি হয়ে গেছে, আর আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। Is it acceptable? It is not acceptable. It has to be changed now. সবাই মিলে আসুন, স্পোর্টসের মধ্যে জড়িতে থাকি আমরা আবার, এবং আমরা এই যে কথা ছিল না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমরা যদি স্পোর্টস কালচারটাকে আবার রিডেভেলপ করি, সেই কালচার গোটা ভারতবর্ষেই কিন্তু ছড়াবে। এবং আমরা ভালো সাপ্লাই লাইন দিতে থাকলে, তাহলে বাংলার ফুটবল ওয়ার্ল্ড কাপে বাঙালির ফুটবলাররা ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপে খেলবে, এবং ওয়ার্ল্ড কাপে ভালো, মানে ওয়ার্ল্ডে একটা ভালো স্পোর্টিং কি বলবো, মানে ওয়ার্ল্ড স্পোর্টসে বাঙালিদেরও নাম হবে। আজকে ভেবে দেখুন, বাংলা একটা ক্রিকেটার জন্ম দিয়েছে, মানে আমাদের রিসেন্ট টাইমে পঙ্কজ রায়ের বা ডেভিড তার কথা আমি ছেড়ে দিয়ে, আমি যদি রিসেন্ট টাইমে ধরি, সৌরভ গাঙ্গুলি ছাড়া একজন আর প্লেয়ার নেই আমাদের। কিন্তু সেই একজন সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার স্পোর্টস কালচার পুরো চেঞ্জ করে দিয়েছে। 2000 সালে যখন ম্যাচ ফিক্সিং বিভিন্ন জিনিস নিয়ে ডুবছিল ভারতীয় ক্রিকেট, ওই একজন সৌরভ গাঙ্গুলি কিন্তু গ্রাম থেকে, গঞ্জ থেকে, যেখান থেকে ট্যালেন্টেড প্লেয়ারদেরকে আনবায়াসড হয়ে, সে তো পারতো যে আমার পছন্দের কিছু প্লেয়ারকে খেলায়, সেসব না করে ট্যালেন্টেড যে যোগ্য প্লেয়ার তাকে তুলে নিয়ে এসে টিম ইন্ডিয়াকে আজকে এই ধরনের টিম ইন্ডিয়াতে পরিণত করেছে। যে মেন্টালি চেঞ্জ করেছে যে সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে, সেই চেঞ্জ এখনও তার সুদূর প্রসারী প্রভাব এখনও। আজকে হয়তো অ্যাগ্রেশন আমরা দেখছি, কিন্তু অ্যাগ্রেশন ইন্ডিয়ান ক্রিকেটে গাঙ্গুলি এনেছিল। তাহলে ভেবে দেখুন, একটা গাঙ্গুলি যদি একটা স্পোর্টসকে এইভাবে এই জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে আমরা আরও গ্রাম থেকে, বাংলা থেকে যদি ব্রেন যদি ঢুকায় অন্য স্পোর্টসে, সেই স্পোর্টসের কালচারটাও চেঞ্জ হবে। আজকে বিসিসিআই এত লাফাচ্ছে, এত প্রভাব প্রতিপত্তি, তখন আমরা খেলা দেখতেই যেতাম, হেরে যাবে এইরকম একটা, কিন্তু সেই গাঙ্গুলি জিনিসটা মানে ইঞ্জেকশন করে করে শরীর, মানে টিমের মধ্যে যে মেন্টাল যে চেঞ্জটা করেছে, অস্ট্রেলিয়াকে হারানো বলুন, অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে হারানো, ইংল্যান্ডে গিয়ে ট্রফি জেতা, সমস্ত কিছু করার পর ওয়ার্ল্ড কাপ খেলা, এই সমস্ত জিনিস করার করে মেন্টাল চেঞ্জটা এমন এনেছে ক্রিকেটের মধ্যে, হিউজ পরিবর্তন হয়েছে। আমরা ফুটবল, বাস্কেটবল, ভলিবলেও এই জিনিস চেঞ্জ আনতে পারি, আমরা বাঙালিরাই লিড করতে পারি, কিন্তু
মানে সামাজিকভাবে সরকারি কি বলবো, মানে অনিয়মিতার কারণে আমরা সামাজিকভাবে পিছিয়ে পড়েছি অনেকটা। সেই কারণে হয়তো অনেক ড্যামেজ হয়েছে। কিন্তু আমরা যদি আবার উঠে দাঁড়াই, আবার বাঙালিরা যদি খাড়া হয়ে, তাহলে আমরা ভারতকে আবার লিড করতে পারবো, দেশের মান সম্মান বাড়াতে পারবো, এবং একটা স্পোর্টিং কালচার, আমাদের নিজেদের সমাজেই একটা স্পোর্টিং কালচার সুন্দরভাবে তৈরি করতে পারবো। আমি জানি অনেক পরিবেশের কারণে হয়তো, যখন আজকে শীতকাল বলে হয়তো বলছি চলে যেত, মাঠে চলে যাবো, কিন্তু গরমকালে পরিবেশের এমনই একটা প্রবলেম পড়ে, একটা বাচ্চাকে আপনি মাঠে নিয়ে যেতেই ভয় পাবেন, যা গরম পড়ে। আমরা তো 1.5-2-3 মাস এমনই হয় যে ঘর থেকে বেরোনো যাবে না, এত গরম পড়েছে। তাহলে সেই পরিবেশ নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি, তাহলে পাশাপাশি যদি সব কিছু করতে থাকি, যদি পরিবেশের ইমপ্রুভমেন্টটা আমরা আনতে পারি, তাহলে আগের পরিবেশ ফিরে আসলে তাহলে খেলার যে মানে পরিধিটা সেটাও বাড়বে ধীরে ধীরে। তাহলে টোটাল একটা সিস্টেম বেটার করে আমরা বাংলার স্পোর্টিং কালচারটাকে আবার ফিরিয়ে আনবো। এবং যারা এখন স্পোর্টসে ইনভলভ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে স্পোর্টসের প্রতি ভালোবাসা যে কী সেটা আমি নিজে জানি, এবং যারা করে আমি তাদেরকেও চিনি। তারা মানে স্পোর্টসের গল্প আরম্ভ করলে আর কোনো গল্পই হয় না, স্পোর্টসের গল্প করেই চলে আসে, তাও অর্ধেক থেকে যায়। গ্রামের ছেলেরা যারা বলছি, যারা বিশেষ কোথাও হয়তো আমাদের গ্রাম থেকে বাইরেই জানি, কিন্তু স্পোর্টস নিয়ে এত অ্যাওয়্যার, এত খোঁজ খবর রাখে, কিন্তু তাদের যে এন্টারটেনমেন্ট এবং গ্রামের ছেলেরা খেলে তাদের যে খুশিটা হবে, সেটা আমি তো সেখানে থেকে ফিল করতে পারি যে এরা কী জিনিসটা চাচ্ছে এবং কী জিনিসটা পেলে এরা সেই খুশিটা হবে। এরা সেই কালচারটা ফিরিয়ে আনি সবাই মিলে থেকে। এবং যারা করে যাচ্ছে ক্লাবে খেলা আয়োজন বা নিজেরা খেলতে গিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেগে থাকুন, আমি নিজে আছি, আমাকে ডাকুন, আমি গিয়ে আবার ছেলে মেয়েদেরকে মাঠে ফেরাই, আবার আমরা স্পোর্টিং কালচারটাকে একদম গোটা বাংলার কালচারে পরিণত করি। এবং একটা সময় আসবে বাংলার ছেলেরা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বলুন, ওয়ার্ল্ড কাপ ফুটবল বলুন, সেখানে গিয়েও খেলবে, আমি কথা দিচ্ছি। 10টা বছর, 5টা বছর, 15 বছর আমরা ধৈর্য ধরে থাকি, ছেলেদের পিছনে পড়ে থাকি, তাদেরকে উৎসাহ দিই, তাদেরকে যথেষ্ট সুযোগ দিই। এই ছেলেরা গিয়েই আমাদের মানে মাথা উঁচু করে আমাদের সম্মানের জায়গায় নিয়ে যাবে। তাহলে বাংলার সম্মান, বাংলার গর্ব সব কিছুই ফিরবে এই ছেলে মেয়েদের, এখন যারা ইয়াং ব্যাচ আছে, ইয়াং ছেলে মেয়েরা আছে, তাদের মধ্যে থেকেই আসবে। কিন্তু তাদেরকে আমাদেরকে যথেষ্ট মদত দিতে হবে। তার জন্য এই উদ্যোগটা আমরা শুরু করি, স্কুল কলেজ বিভিন্ন জায়গাতে, পাড়াতে, গ্রামে আমরা স্পোর্টিং কালচারটা ফিরিয়ে আনি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এবং আশা করি কিছুদিনের মধ্যেই আমি সরাসরি ফেস টু ফেস দেখা করব সবার সঙ্গেই। এবং যে কথাগুলো বলছি, পার্সোনাল ফিলিংস, অনেকেরই পার্সোনাল ফিলিং তারা বলতে পারে না, কোনো ফোরাম থাকে না, জায়গা, সেই জন্য হয়তো বলতে পারে না। কিন্তু এই জিনিসগুলো আমরা সরাসরি গিয়ে সবাই মিলে একটা সিস্টেম তৈরি করে বাংলার বিভিন্ন সমস্ত যে প্রবলেম আলোচনা করছি, এবং এই স্পোর্টসের একটা যে গ্যাপ, সেই জিনিসটা মিটিয়ে আমরা বাংলাকে আদর্শ বাংলা তৈরি করে আবার প্রেজেন্ট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।